যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস আর এডুকেশন 2024 সেখানে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি। এশিয়ার তালিকা অনুযায়ী 301 থেকে 350-এর মধ্যে রয়েছে কেবল বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর 351 থেকে 400-র মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ, আর 401 থেকে 500-র মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা আসলে বিষয়টা নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটু জানার চেষ্টা করি এই যে র্যাঙ্কিং নিয়ে আমরা কথা বলছি, র্যাঙ্কিংটা আসলে কিভাবে করা হয়। যদি একটা ছোট্ট ধারণা আমরা খুঁজি, মোটামুটিভাবে 5টি বিষয় থাকে যার উপরে ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা করা হয়। স্বভাবত একটা বিশ্ববিদ্যালয়ে সবার আগে শিক্ষাটাকে উঠিয়ে আনা হয় এবং 30% আসলে গবেষণা এই শিক্ষার মধ্যে থাকে, যেই শিক্ষাটার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে একটা র্যাঙ্ক তৈরি করা হয়। এখন আমরা ধারণা করতেই পারি যে শিক্ষার একটা বড় অংশ, বড় স্কোর আসে প্রতিষ্ঠানের সুনামের হাত ধরে, যেখানে হাজার হাজার মানুষের উপর, শিক্ষার্থীদের উপর জরিপটা করা হয়। সুনামের সাথে যুক্ত হয় এই ছাত্র কর্মকর্তার অনুপাত, যে তারা কয়টি পিএইচডি বনাম কয়টি স্নাতক ডিগ্রি ধারণ করেছে, সেটা কিন্তু এই শিক্ষার 30%-এর মধ্যে চলে আসে। এরপর দেখা যায় একটা বড় অংশ জুড়ে থাকছে গবেষণা, অর্থাৎ আমরা অনেকেই শিক্ষার প্রতি যতটা জোর দিই, গবেষণার প্রতি হয়তো দেখা যায় ততটা মনোযোগ থাকে না, কিন্তু গবেষণাটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে অন্তত 30% ভূমিকা রাখে। এবং বলা হয় এই গবেষণার আবার 60% আসে গবেষকদের মতামতের উপর ভিত্তি করে, এবং এর সাথে যুক্ত হয় গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আয় কেমন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের মাথা পিছু যে প্রকাশনা, সেই প্রকাশনার সংখ্যাটাই বা কতগুলো, সেটিও কিন্তু এখান থেকে ধারণা করা হয়। এর পরের ধাপ হচ্ছে গবেষণার ফলাফলের যে সাইটেশন, সেটা অর্থাৎ এখানেও 30% ভূমিকা রাখে। মূলত দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যে গবেষণাপত্রগুলো তৈরি হচ্ছে, সেটা অন্যান্য গবেষক কতবার উল্লেখ করছে তাদের গবেষণায়। যেমন আমরা যে তথ্যগুলো জানাচ্ছি, স্কোপাস নামের একটি তালিকা, যেটা অন্তত আমাদের আগে 25,000-এরও বেশি ব্যবহার হয়েছে বিভিন্ন জার্নাল ঘেটে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল কতজন নতুন করে গবেষকরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে সেটা। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শিক্ষকের যে উপস্থিতি, সেটাও কিন্তু 7.5% ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের উপরে। সাধারণত দেখা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান এতটাই ভালো, গবেষণার মান এতটাই ভালো, যে বিদেশি শিক্ষক বা শিক্ষার্থীরা সেখানে পড়তে বা পড়াতে আসেন, এবং এই হার কতটা গুরুত্ব বহন করছে সেটাও কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট। শিক্ষকরা গবেষণাপত্র প্রকাশের সময় অন্য দেশের গবেষকদের সঙ্গে কাজ করেছেন কিনা তারও কিন্তু একটা হিসেব করা হয়। একই সঙ্গে যে পঞ্চম পয়েন্টটি, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, যে গবেষণা কর্মের বাণিজ্যিকীকরণ, অর্থাৎ গবেষণা করা হলো, বাণিজ্যিকভাবে তার ভূমিকাটা কেমন রইল। প্রায় 2.5% কিন্তু ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করার ক্ষেত্রে। আমরা মোটামুটিভাবে একটা ধারণা খুঁজে পেলাম। এবার একটু দেখে নিতেই চাই আমরা যে বিগত বছরগুলোতে আমাদের অবস্থানটা আসলে কী ছিল, অর্থাৎ বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কেমন ছিল। আমরা যদি 2023 সালের কথা চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু 186 নম্বরে ছিল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সেই একই বছরেই 192, এবং 2023-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েট দুটোই 401 থেকে 500-র মধ্যে অবস্থান করছিল। এর বাইরে বলে রাখি 2022 অর্থাৎ তার আগের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দুটোই 601 থেকে 800-র মধ্যে ছিল। 2022-এ বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয় 1201 থেকে 1500-র মধ্যে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালে অর্থাৎ তার আগের বছরে 801 থেকে 1000, এবং কৃষি বিশ্ববিদ্যালয় ছিল 1001 থেকে 12,000-এর মতো। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম। এরপরে বলে রাখি দর্শক, এই যে শিরোনাম, যে কম বেশি আমাদের প্রত্যেকবারেই এটা আসলে বলতে হয় যে এশিয়ার শীর্ষ বা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম 300-র মধ্যে বাংলাদেশ নেই। যুক্তরাজ্য ভিত্তিক কোনো গবেষণা প্রতিষ্ঠান এটা গবেষণা করেছে, কেন নেই আসলে সেই ব্যাখ্যায় ঘুরে ফিরে এই 5টি বিষয়ই আসলে চলে আসে, যে গবেষণা, কাঠামোগত মিল না থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিন শেষে শিক্ষার যে মান আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটা কি আদৌ সন্তোষজনক? এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শিক্ষক হিসেবে নিশ্চয়ই আপনার একটা অবজারভেশন আছে। আমি একটু জানতে চাই, একটা অভিযোগ প্রায় শোনা যায় যে আমরা আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়ের অর্জন, যে সম্ভাবনা, ব্যতিক্রমী উদ্যোগ, এই সব কিছু আসলে আমরা করি, কিন্তু এইগুলো আন্তর্জাতিক গবেষণা সংস্থার কাছে যথাযথভাবে তুলে ধরতে পারি না। আমাদের যোগাযোগের একটা ঘাটতি আছে এবং এর রিফ্লেকশন ঘটে আসলে র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থানটা থাকে না। আপনি একমত কিনা আসলে? ধন্যবাদ। আমি মোটামুটি একমত না। তার একটি কারণ হচ্ছে, আপনি একটু আগে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালেন, তার পুরোটাই আমার কাছে আছে।
আমি এগুলোর সাথে কম বেশি বিভিন্ন সময়ে জড়িত ছিলাম। দেখেন, আপনি এগুলোকে গবেষণা সংস্থা বলছেন, সামথিং লাইক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা গবেষণা সংস্থা, না এইগুলো এই সংস্থাগুলো কোনো গবেষণা সংস্থা না। এই র্যাঙ্কিং যারা করে, মনে রাখবেন, এগুলো হচ্ছে একটা বাণিজ্যিক সংস্থা, কর্পোরেট ইন্টারেস্টের যেভাবে দেখে তারা র্যাঙ্কিং গুলোকে সেভাবে তারা করে আন। আমার কথা যদি কারো বিশ্বাস করতে মানে কষ্ট হয়, তাহলে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত যে নিউ ইকোনমিতে টম বেইলি নামে একজন ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেসর, গবেষক, তিনি সেকেন্ড এপ্রিল 2015 সনে একটি লেখা লিখেছিলেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইনস্টিটিউশন দ্যাট আর পেইং টু বি গুড, ইনস্টিটিউশন দ্যাট আর পেইং টু বি গুড। আমি বলছি না, আপনি যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে বললেন, এগুলি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই যে র্যাঙ্কিং গুলো করা, আপনি তো একটি টাইমস হায়ার এডুকেশনের সাথে কথা বললেন, যুক্তরাষ্ট্রে অনেকগুলো আছে, চীনে আছে, স্পেনে আছে, তো এই সবগুলোই কিন্তু এই কাজগুলো নিয়মিত করে। আমরাও কথা বলি, মিডিয়াও বাংলাদেশের নানাভাবে কথা বলে। আপনি যে 5টি প্যারামিটার্স বললেন, সেগুলি কিন্তু অনেকগুলো আবার সাব প্যারামিটার আছে, যেগুলো হয়তো আপনি সময়ের কারণে বলতে পারেন না। একদম। কিন্তু অধ্যাপক আব্দুল মান্নান, আপনি আপনি শেষের কথাটাই বলি। মান যদি আপনি বলেন, হ্যাঁ, আমরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সেই অর্থে আমরা গড়ে তুলতে পারি নাই। আপনি যদি বলেন বাংলাদেশে, আমি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, শিক্ষকতার সাথে 50 বছরের বেশি সময় ধরে জড়িত, হ্যাঁ, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনি আমাকে একটা অ্যাসেস করতে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা গাছের উপরের অংশ, নিচের অংশ, কাণ্ড বা শিকড় হচ্ছে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা, সেটাই কিন্তু আমাদের মারাত্মকভাবে দুর্বল। যে কারণে ওই প্রাথমিক স্তরের দুর্বলতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো যেই পর্যায়ে যাওয়া উচিত ছিল সেই পর্যায়ে যেতে পারে না। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা ক্ষেত্রে এত বাজেটে বা জিডিপির যে কম বরাদ্দ বিশ্বের খুব কম দেশে আছে, এবং কি আফ্রিকার কোনো দেশেও নাই। আর যে র্যাঙ্কিং গুলো কথা বললেন, তারা বেশিরভাগ কিন্তু নজর দেয় ওই ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, বেসিক সায়েন্স, এগুলোর উপর নজরটা বেশি দেয়। তারা মানবিক, সমাজ বিজ্ঞান, এগুলোর উপরে আমার অনেক এগুলি স্টাডি আছে যে এগুলোর উপরে কম দেয়। এবং যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, এখন বিশ্ববিদ্যালয় আপনার প্রতি বছর আপনারাই নিউজ করেন, খবর দেন যে বিজ্ঞান পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে যে বিজ্ঞানগুলো পড়ানো হয়, সেখানে কিন্তু আমরা আধুনিক যে ল্যাব, পরীক্ষাগার, আধুনিক যন্ত্রপাতি, সেগুলো আমরা যোগান দিতে পারি না, কারণ আমাদের বাজেটের প্রতুলতা রয়েছে। তারপরে আমি বলবো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার যে সমাজে বা আমাদের অর্থনীতিতে যে অবদান, তার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে। না, এটা অবশ্যই আপনি যেভাবে বলছেন প্রত্যেকটা কথাই অনেকে একমত হবে, কারণ আপনার এই দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে আপনি এই প্রত্যেকটা কথাই বলছেন। কিন্তু একটা রেফারেন্স কি দেয়া যায়, মানে এটা আসলে অনেকেই জানতে চান, যে যখনই একটা গবেষণা আসে এবং আমরা বলি এই গবেষণার ভিত্তিটা বা তথ্য উপাত্ত এই সব কিছুর মধ্যে গলদ আছে, বাণিজ্যিকরণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এমন কোনো গবেষণা কি আছে যেখানে আমরা সঠিক ধারণা পাবো, এবং সেখানে সঠিক ধারণা পেলে আমরা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়কে এশিয়ার শীর্ষ 300-এর মধ্যে দেখতে পাবো, এমন কোনো গবেষণা কি আছে? আমি হয়তো স্পেসিফিক গবেষণা নিয়ে বলতে পারবো না। আমি যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বে ছিলাম, আমি চেষ্টা করেছি আমার মতো করে বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিশনের সদস্যদের নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক হোক আর প্রাইভেট হোক, তারা যেন নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটগুলো তারা আপডেট করে, কি গবেষণা হচ্ছে, কারা করছেন, সেটার ফলাফল কি হচ্ছে, এটা প্রতিদিন করেন। আমি কিন্তু এই জায়গায় খুব বেশি মানুষকে, খুব বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কনভিন্স করতে পারি নাই। আমাদের দেশে অনেক ভালো ভালো গবেষণা, বিশেষ করে বিজ্ঞানে হয়, বেসিক সায়েন্সে হয়, সমাজ বিজ্ঞানে হয়, আমরা সেগুলো কিন্তু ওই আপনি সাইটেশনের কথা বললেন না, যারা এই সাইটেশনগুলো করে, যারা তথ্যপাত্রগুলো নেয়, সেটা আপনার ইউনিভার্সিটিতে এসে নেয় না, তারা ওয়েবসাইট করতে নেয়। ওয়েবসাইটে আপনার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কয়টা হিট হলো, কতজন নিল, সেটি কিন্তু আপনি কাউন্ট থাকা উচিত। আপনি দেখেন এই মুহূর্তে অনুষ্ঠানের পরে কারো যদি ইচ্ছা হয়, বাংলাদেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয়, আমি নতুন বিশ্ববিদ্যালয় বলছি না, পুরোনো বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তাদের ওয়েবসাইটে তারা কখন আপডেট করেছে, এটা প্রতি সপ্তাহে করার জিনিস না, প্রতি মাসে করার জিনিস না, এটি প্রতিদিন করার জিনিস, প্রতি ঘন্টার জিনিস করার জিনিস। এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো
বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করার প্রয়োজন মনে করে না। কিছু 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 প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে করে, কিন্তু তাদের তো একটা কার্যপরিধি অত্যন্ত সীমিত। সুতরাং আপনি যদি মানের কথা বলেন, হ্যাঁ আমরা বিশ্বমানে বা এই অঞ্চলের আমি অনেক বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমরা সেই মানে পৌঁছাতে পারি না। কেন পারি না? প্রথমত আমাদের বাজেটের একটা অপ্রতুলতা আছে। দ্বিতীয়ত আমরা ভালো শিক্ষক, সেটি হচ্ছে স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, তাদেরকে আমরা আকর্ষণ করতে পারি না। আপনি দেখেন, যখন একটা চাকরির বিজ্ঞপ্তি হয়, লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রশাসনিক ক্যাডারে যেতে চায়। কেন যেতে চায়? প্রশাসনিক ক্যাডারে বিসিএস পরীক্ষা দিয়ে যাওয়া মানে আজীবনের যেন তার জন্য তার ভবিষ্যৎটা একেবারেই নিশ্চিত। আর যদি আপনি শিক্ষক হন, যত মেধাবী শিক্ষকই হন না কেন, আপনি অসুস্থ হলে আপনাকে দেখার কেউ থাকে না। আমি ব্যক্তিগত পর্যায় থেকে আপনাকে বলতে পারি, অসুস্থ হলে অনেক সময় শিক্ষকরা হয়তো এখন একটু কমে গেছে, চাঁদা দিয়ে, অর্থ দিয়ে তাকে তার সহকর্মীকে কি বলে যে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। তো এই যদি অবস্থা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী শিক্ষক আপনি প্রত্যাশা করেন, আমি করি একজন নাগরিক হিসাবে, সেটা তো আমরা পাবো না। আমি র্যাঙ্কিং এর কথা বাদে দিলাম, মানের যদি আপনি ভালো করতে হয় স্কুল কলেজ, এটা পুরো জিনিসটা ঠিক মতো বুঝতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি সর্বশেষ বলবো, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি যে জিনিসটার উপর গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে শিক্ষা। তিনি ডক্টর কুদ্রত খোদা শিক্ষা কমিশন তৈরি করেছিলেন, তারা কমিশন রিপোর্ট দিয়েছিলেন কদিন আগে, সকলের অগোচরে। একদম। এবং বিভিন্ন সময় আপনি আমাদের আয়োজনে এসে এই তথ্যগুলো খুব চমৎকার করে উপস্থাপন করেন, এবং এখনো সেগুলো শুনতে ইচ্ছা করছিল, কিন্তু সময়টা একেবারেই নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।